মাইক্রোকন্ট্রোলার এন্ড এমবেডেড সিস্টেমস ডিজাইনের লেকচার 6 এ সবাইকে স্বাগতম। আজকে ক্লাসের শুরুতে আগে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো যে তোমাদেরকে যে অ্যাসাইনমেন্ট গুলো দেয়া হবে বা দেয়া হচ্ছে সেগুলো কিভাবে সাবমিট করবা সেটা সম্পর্কে আগে একটু ইনফরমেশন বলতে হবে। কারণ হচ্ছে এই অ্যাসাইনমেন্ট গুলোকে আবার আমরা যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে সবাই তোমরা সফট কপি সাবমিট করবা, কিন্তু এটা আমাদেরকে আবার হার্ড কপি সাবমিট করতে হবে। কারণ হচ্ছে তোমাদের আইবি রিলেটেড কাজকর্ম চলছে, আইবির অ্যাক্রিডিটেশন রিলেটেড। সেটার জন্য আমাদের এই ফাইলগুলো, তোমাদের এক্সাম স্ক্রিপ্ট গুলো, অ্যাসাইনমেন্ট গুলো আমাদেরকে সাবমিট করতে হবে হার্ড কপি। তো সেজন্য তোমরা কিভাবে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করবা সেটা সম্পর্কে একটু আগে আইডিয়া দিব। সেটা হলো যে ধরো তুমি যে অ্যাসাইনমেন্ট গুলো দেয়া হবে সেটা মাইক্রোসফট ওয়ার্ডে অফকোর্স ক্রিয়েট করবা। সেটা কিভাবে, সরি মাইক্রোসফট ওয়ার্ড বলতেছি, মাইক্রোসফট ওয়ার্ড নট নেসেসারি। মোট কথা হচ্ছে তোমাকে এটা একটা খাতার মতো, খাতায়, আমি একটু ভুল বললাম, মাইক্রোসফট ওয়ার্ড না, খাতায় লিখবা। তোমাদের খাতায় সেটা লিখবা, লিখে সেটা কিভাবে ডিজাইন করতে হবে। যেমন প্রথমটা হলো অ্যাসাইনমেন্ট, এটা দুইটা পার্ট থাকবে। একটা পার্ট হবে তোমাদের স্টুডেন্ট ইনফরমেশন, যেভাবে তোমরা ল্যাব রিপোর্ট রেডি করে থাকো ঠিক সেভাবে অ্যাসাইনমেন্টটাও তোমরা রেডি করবা। যেটা প্রথম পার্টে থাকবে স্টুডেন্ট ইনফরমেশন, এবং এটা খাতায় লিখতে হবে, সবকিছু হাতে লিখতে হবে। স্টুডেন্ট ইনফরমেশনটা তোমরা হয়তো ছবি তুলে পাঠাতে পারো, মানে লিখে সেটা সব। স্যার আমরা যদি অ্যাসাইনমেন্টের ফ্রন্ট পেজটা বানাই, ফ্রন্ট পেজ বানাই ওইটা প্রিন্ট করলাম আর বাদ বাকি খাতায় লিখে দিলাম। এভাবেই করবা। হ্যাঁ, আর বাদ বাকি যেটা তোমাদের থাকবে অ্যাসাইনমেন্ট তোমরা যেভাবে সাবমিট করো অথবা ল্যাব রিপোর্ট যেভাবে সাবমিট করো ঠিক সেইভাবে তোমাদের ওটা করতে হবে। এবং এটা তোমরা সাবমিট, এটা তো তোমরা করে ফেললা, করার পরে সবগুলো কিন্তু ছবি তুলে পাঠাবা, যেহেতু হার্ড কপি তোমরা পাঠাতে পারবা না। নাকি কারো পক্ষে পসিবল হার্ড কপি পাঠানো? স্যার আমরা কি ছবি তুলে একটা পিডিএফ ফাইল করে পাঠাবো? যে যে পিডিএফ করে পাঠাতে পারবে সে পিডিএফ করে পাঠালো, আর কেউ যদি হার্ড কপি সাবমিট করতে পারে তাহলে সে হার্ড কপি সাবমিট করলো, যেটা তার জন্য ইজি হয়। হার্ড কপি তো স্যার দেওয়া পসিবল না আসলে। অন্য কারো পক্ষে কি পসিবল? প্রথমত নিয়ামুল ইসলাম, জি স্যার। তোমার মেবি পসিবল? জি স্যার। কারণ ও ঢাকায় আছে, মিরপুরেই মেবি থাকো নাকি? জি স্যার একেবারে। হ্যাঁ, তো তুমি চাইলে বা যেই চাক হার্ড কপি সাবমিট করতে পারবে। আর যদি কেউ যে দূরে আছে, যার পক্ষে আসা সম্ভব না বা কোনোভাবে ম্যানেজ করা সম্ভব না, সে আমি দিব প্রত্যেকটা ক্লাসের বা প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের একটা ফরম্যাট দিব। আমি তোমাদের একটু সেটা দেখাই, তারপর তোমাদের ইজি হবে বুঝতে। একটু আমি এটা ওপেন করে তারপর স্টার্ট করতেছি, দেখাচ্ছি। আচ্ছা, এইটা তোমাদের একটু তোমরা একটু খেয়াল করে দেখো যে তোমাদেরকে এরকম একটা লিংক দেয়া হবে, যে লিংকে গুগল ফর্মের একটা লিংক দেওয়া হবে। সেটা অ্যাসাইনমেন্ট হোক অথবা মিড টার্ম ফাইনাল পরীক্ষা, যে পরীক্ষারই হোক, প্রত্যেকটার জন্য এরকম আলাদা আলাদা করে একটা গুগল ফর্ম দেওয়া হবে। সেই গুগল ফর্মে তোমরা তোমাদের এটা ফিল আপ করবা, এগুলো তোমরা করে আসছো। যেমন স্টুডেন্ট আইডি দেয়া, ফুল নেম লেখা, ইনফরমেশন কালেক্ট ঠিকভাবে লিখে তোমাদের এখানে একটা, এটা যেহেতু স্যাম্পল তোমাদের এখানে লেখা থাকবে ট্রিপলি 47 ব্যাচ। আর যদি 47 না হয় অন্য কোনো হয় তাহলে তোমরা এখানে ওইভাবে টাইপ করবা, ফর এক্সাম্পল ট্রিপলি 49 ডি ব্যাচ, এভাবে টাইপ করবা। এবং এইখানে তোমাদের কোশ্চেনটা লেখা থাকতেও পারে, যদি অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে হয়তো লেখা থাকবে না, কিন্তু যখন মিড টার্ম ফাইনালে দেয়া হবে সেই সময় তোমাদের এখানে কোশ্চেন ফরম্যাট, কোশ্চেন ফুললি এখানে ইমেজ আকারে দেয়া থাকবে।
চাইলে তোমরা ইমেজটা ডাউনলোডও করে নিতে পারবা। এখান থেকে জাস্ট ডাউনলোড করলে ভিউ ইমেজ বা সেভ ইমেজ করলে এটা তোমরা ডাউনলোড করে নিতে পারবা চাইলে। এবং এখানে কিন্তু কেউ কোনো অ্যানসার লিখবা না, কারণ কোনো লাভ নেই। সেটা তোমরা খাতায় লিখতে হবে, লিখে সেটা পিডিএফ করবা। তোমরা অলরেডি যেটা বলছো, মেহেদি যেটা বলছে যে পিডিএফ করতে হবে সিকোয়েন্স বাই সিকোয়েন্স, এবং একটা পিডিএফ হবে, ইমেজ ফাইল কিন্তু হবে না। পিডিএফ ফাইল হবে সিকোয়েন্স বাই সিকোয়েন্স, পেজ নাম্বার লিখতে লাগবে না, তোমাদের ইচ্ছা। স্যার অনেক সময় কি হয় দেখা যাচ্ছে আমার পিছ থেকে যদি আমি পিডিএফ করি পেজ নাম্বারটা মানে পেজ আমি যেটা দিচ্ছি বা রিনেম করে দিলেও উল্টা পাল্টা হয়ে যায়, দেখা যাচ্ছে 1 নাম্বার পেজের পরে 5 নাম্বার চলে আসছে, আবার না, 2 পরে চলে আসছে। এটা হওয়ার কথা না। আমি তোমাদেরকে একটু এখনই দেখাবো। আমি ওপেন করে রাখি, কারণ আমি একটা সফটওয়্যার ইউজ করি, ওটাতে কিন্তু একেবারে সিকোয়েন্স ঠিক থাকে, কোনো এদিক সেদিক হয় না। তোমরা সেই অ্যাপটা ইউজ করলে হয়তো তোমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো ওই পিডিএফ ফাইল যেটা হবে, ওই পিডিএফটা তোমরা মোবাইল দিয়েও আপলোড করতে পারবা, ল্যাপটপ দিয়েও, ডেস্কটপ পিসি দিয়েও আপলোড করতে পারবা। জাস্ট আমরা যদি পেজ নাম্বার দিই সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? পেজ নাম্বার উল্লেখ করে এটা তোমার পেজ নাম্বার অপশনাল, তোমাদের ইচ্ছা, অসুবিধা নেই। তো ওই পিডিএফটা তোমরা এখানে এসে সেটা মোবাইল দিয়ে করো অথবা ডেস্কটপ ল্যাপটপ যেটা দিয়ে করো, এখানে জাস্ট ক্লিক করলেই তোমাকে শো করবে যে তোমরা তো এই স্ক্রিনগুলো দেখতে পাচ্ছ নাকি? জি স্যার। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি ফুললি। তো এরপর যখন তুমি যে ওইভাবেই যদি পিসি দিয়ে করো তাহলে এইরকম স্ক্রিন আসবে, মোবাইল দিয়ে করো আরেক রকম ডিফারেন্ট আসবে। এটা তোমরা প্র্যাকটিস করে নিবা, করলে বুঝতে পারবা। এখান থেকে তুমি জাস্ট সিলেক্ট করে দেখাই দিবা কোন পিডিএফটা তুমি দিতে চাও, যেই পিডিএফই হোক। ফর এক্সাম্পল এখানে যদি দেখি কোনো আছে কিনা, ধরো এই পিডিএফই, কথার কথা এই পিডিএফই দিলাম। এই পিডিএফটা এখানে আপলোড হয়ে যাবে। একটাই পিডিএফ আপলোড করার মতো সুযোগ থাকবে, মাল্টিপল ফাইল দেওয়ার সুযোগ থাকবে না। এবং পিডিএফই দিতে হবে, এটাও ব্যবস্থা করে দেয়া থাকবে, ইমেজও দেয়া যাবে না। দিয়ে জাস্ট এই আপলোড করবা, আপলোড হতে যতক্ষণ লাগে করে এই সাবমিট করে দিবা। সাবমিট করে দিলে তুমি ফাইল নেমটা তোমার যদি সুন্দর মতো যদি রিনেম করতে পারো, তোমার ফুল আইডি নাম দিয়ে করতে পারো, ওকে। না করলেও অসুবিধা নেই, কারণ উপরে তোমার ইনফরমেশন এখানে দেওয়াই থাকবে। এখান থেকে আমি পেয়ে যাব ইনফরমেশন যে কে দিল, এবং সাবমিট করলেই তারপর বাকি কাজটা হয়ে যাবে। সো এইভাবে সকল অ্যাসাইনমেন্ট এবং সকল পরীক্ষা মিড ফাইনালের সাবমিট করবা সবাই পিডিএফ করে। অন্য কোনো ওয়েতে মেসেঞ্জার অথবা জিমেইলে অ্যাকসেপ্ট করা হবে না এরপর থেকে। সো আজকের যে অ্যাসাইনমেন্টটা সেটা তোমরা কারেক্ট করে আজকে রাতের মধ্যে চেষ্টা করবা এটা দেয়া। আচ্ছা স্যার এরপর থেকে কি আমাদের কোর্স টিচাররা প্রত্যেকেই এইভাবেই নিবে নাকি অন্য ওয়েতে এক একজন এক এক ওয়েতে? আমি এভাবে নিব, অন্যদের জানি না। জি স্যার। আমি এভাবে নিব, কারণ এইগুলো তোমাদের শেখার দরকার আছে, এইগুলোর সাথে পরিচিত হওয়ার দরকার আছে। পরবর্তীতে তোমাদের জব লাইফে এইগুলোর প্রয়োজন পড়বে এই সমস্ত কাজের। সেজন্যই এটা আমি এভাবে স্ট্রিক্টলি এভাবে করার চেষ্টা করতেছি। মেসেঞ্জারে নেওয়া হবে না বা জিমেইলেও নেওয়া হবে না। ঠিক আছে, এই রিলেটেড কারো কোনো কোশ্চেন, আরো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন মেবি নাই। আমরা এখন এসে যাব একটু তোমাদের যে, আচ্ছা ওটা দেখাই দিই আগে, ওপেন হয়েছে কিনা দেখি। আচ্ছা তোমাদের এই স্যার, হ্যাঁ বলো। সফটওয়্যার স্যার কোডিং করে ওটা স্যার স্ক্রিনশট দিয়ে পিডিএফ করে দিলে হবে? আমি বলতেছি, একটু থামো। এই স্ক্রিনটা মনে হয় সবাই দেখতে পাচ্ছ, ব্লু স্ট্যাক্স। জি স্যার। অনেকে তোমাদের, আমি ডিরেক্টলি উল্লেখ করতেছি না, কিন্তু যারা যারা সাবমিট করছো তাদের ক্ষেত্রে আমি বলবো যে অনেকে এরকম আছে যে কোডিং না করে ডাইরেক্ট লিখে দিছো। প্রোগ্রামিং তো নিজের ইচ্ছা মতো করা যায় না।
প্রোগ্রামিংটা টেস্ট করতে হবে আগে যে প্রোগ্রামটা রান করতেছে কিনা, তারপর না তুমি সেটা সাবমিট করবা। তো এবং তোমাদের এ পর্যন্ত 5টা ক্লাস হয়েছে। ওই 5টা ক্লাসের লেকচার ভিডিও ঠিকমতো যদি দেখো তাহলে তোমাদের কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। সো লেকচার ভিডিও না দেখেই অনেকে কাজ করতেছো, সো এইগুলা তোমাদের জন্যই প্রবলেম ক্রিয়েট করবে। জি স্যার। স্যার আমাদের হাতের কাছে তো স্যার কোনো ল্যাপটপ নাই বা কম্পিউটার নেই। হ্যাঁ, তো স্যার আমি solution মোবাইলে করে করতেছি। স্ক্রিনশট দিছিলাম এটা স্যার। তো ফোন টান দিয়েই করা করে। যায়, ফোন দিয়েই স্যার সুন্দর করে করা যায়। আমি কিন্তু এটার সলিউশন গত ক্লাসেই দিছিলাম। জি স্যার বলছিলেন, কিন্তু জি স্যার। স্যার হ্যাঁ, তো তুমি তো সেই লেকচার নিশ্চয়ই দেখো নাই বলেই এরকম কথা বললা তুমি। জি জি স্যার। হ্যাঁ, তাহলে আর এই ভিডিওটা মানে গত ক্লাসে যে ভিডিওটা করছেন ওইটাই বারবার দেখছি, দেখার পর স্যার ওইভাবে করে একটা দিচ্ছি। ভিডিও দেখলে কেমনে হবে? একটা ভিডিও দেখলে তুমি কিভাবে পারবা? স্যার ভিডিওতে আমি রাতে স্যার ভিডিওতে গত রাতে আমি যে ক্লাসটা করছিলাম ওই অনুযায়ী স্যার করছি আর কি। আমি আবারও একটু দেখাচ্ছি। আমি তোমাদের এই যে ক্যাম স্ক্যানার অ্যাপটা, এই ক্যাম স্ক্যানার অ্যাপটা তোমরা যদি ইউজ করো তাহলে তোমাদের স্ক্যান করতে ইজি হবে, এবং কোনো প্রবলেম হবে না, এবং আরো অনেক কিছু করা যায় এটাতে, তোমরা ইউজ করলে এটা বুঝতে পারবা। আর আরেকবার আমি একটু দেখাই দেই তোমাদের। এই পাইথনে তোমরা কিভাবে করবে, এই যে পাইড্রয়েড 3 এই অ্যাপটা ইনস্টল করে সেটাতে যদি কোডিং করো তাহলে তোমরা খুব ইজিলি ভাবে তোমাদের কাজগুলো করতে পারবা পাইথন রিলেটেড। এটার জন্য ল্যাপটপ ডেস্কটপ থাকতে হবে না। সে কারণেই এইভাবে ডিজাইন করা হয়েছে এই কোর্সটা, যেন এটা আমরা যে কোনো সিচুয়েশনে করতে পারি। অ্যাট লিস্ট প্রত্যেকেরই স্মার্টফোন আছে, স্মার্টফোন না থাকলে তুমি জুমেও জয়েন করতে পারবে। আরেকটা বিষয় এখন আসবো আমরা। তোমাদের কি আর কোনো কোনো আমি অ্যাকচুয়ালি চাচ্ছিলাম এটা তোমাদের আজকে দেখায় দিতাম পুরোটা, যদি তোমাদের অনেকে সাবমিট করে থাকতে, কিন্তু অনেকে এখনো সাবমিট করো না। তো যেহেতু তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে বুধবার 3 তারিখ, তো বুধবারের আগে অর্থাৎ মঙ্গলবারের মধ্যে এটা সাবমিট করবা সবাই অ্যাসাইনমেন্ট আকারে, যেভাবে আমি বললাম সেভাবে অ্যাসাইনমেন্ট আকারে পিডিএফ করে ওইভাবে দিবা। আমি ক্লাস শেষে লিংকটা দিয়ে দিব যে অ্যাসাইনমেন্ট 1 সাবমিটের এই লিংকটা, সেটা কালকে রাতের মধ্যে মঙ্গলবার রাতের মধ্যে এটা সবাই সাবমিট করবা। আর তারপরে আমি এই অ্যাসাইনমেন্ট সম্পর্কে তোমাদের ডিটেইল ইনফরমেশন বলবো যে তোমাদের কিভাবে করা উচিত। আর আরো একটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে এই প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে কিন্তু মিনিমাম 2টা পার্ট থাকবে, মানে অ্যাসাইনমেন্ট অংশ সেটা হচ্ছে একটা হলো প্রোগ্রাম পার্ট, যেটা তুমি কোডিং করবা, কোডিংটা অবশ্যই প্র্যাকটিস করে তারপর কোডিং করবা, নিজের ইচ্ছা মতো লিখলে হবে না। প্রোগ্রামিং এটা একটা ভাষা, কম্পিউটারের ভাষার একটা নিজস্ব প্যাটার্ন আছে বা নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন অনুযায়ী লিখতে হবে, নিজের ইচ্ছা মতো লেখা যাবে না। আর সেটা লেখার পরে রেজাল্ট কি আসে সেই রেজাল্টের স্ক্রিনশটটাও দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ কোডের স্ক্রিনশট প্লাস রেজাল্টের স্ক্রিনশট, এই দুইটা মাস্ট থাকতে হবে অ্যাসাইনমেন্টে। এরপর আমি তোমাদের পরের কথাগুলো অ্যাসাইনমেন্ট দেখে আমি বলবো। তো লেকচার 6 এর আজকের পড়া আমরা স্টার্ট করি। আজকের প্রথম টপিকটা হচ্ছে, মেবি আজকের একটাই টপিক, যদিও এটা বেশ বড় টপিক, পাইথন অপারেটর। আমরা বিভিন্ন সময় শুনে আসছি যে মোবাইল অপারেটর আমরা এরকম একটা শুনে আসছি, তারপর আরো বিভিন্ন ধরনের অপারেটর আমরা শুনে আসছি। তো এই মোবাইল অপারেটর কি,
ওটা অন্য জিনিস। আর এখানে যে আমরা দেখবো পাইথন অপারেটর বা প্রোগ্রামিং এর ক্ষেত্রে অপারেটর, সেটা ডিফারেন্ট জিনিস। অপারেটর বলতে বোঝাচ্ছে যে দুইটা ডেটা নিয়ে আমি কোনো কাজ করতে চাই, কোন ধরনের কাজ করতে চাই সেটাকে বলা হচ্ছে অপারেশন। বা এবং যেই ওই অপারেশনটা যার মাধ্যমে আমরা করব, বা যে বলা যেতে পারে যে কাজটা হচ্ছে সেই কাজকেই বলা হয়ে থাকে, যে কাজটা করতেছে সেটাকে বলে অপারেটর। ফর এক্সাম্পল, যদি আমি বলি যে দুইটা নাম্বার যোগ করব, দুইটা নাম্বার যোগ করতে চাই 5 আর 6। এখন এই 5 আর 6 হচ্ছে দুইটা ডাটা বা ডেটা, যেভাবে উচ্চারণ করি। এই দুইটা ডেটাকে আমরা কি করতে চাই? যোগ করতে চাই। যোগ করার জন্য যোগের যে চিহ্নটা আছে সেই চিহ্নটা দিতে হবে। এই প্লাসটা হচ্ছে সেই অপারেটর, যে এই কাজটাকে বোঝাচ্ছে আমাকে কি করতে হবে। প্লাসের পরিবর্তে আমি হতে পারে গুণ চিহ্ন দিলাম, গুণ চিহ্নটা এখানে স্টার, পাইথনের ক্ষেত্রে স্টার দিতে হয়। আবার হতে পারে আমি মাইনাস দিচ্ছি, ইত্যাদি। তো এক একটা এক এক অপারেটর, যে যার কাজ হচ্ছে ডিফারেন্ট। সো এখানে এইরকম কিছু অপারেটরের নাম দেওয়া আছে, যদিও আরো অনেক অপারেটর আছে, আমরা ওগুলো সবগুলাই হয়তো দেখব। যেমন এখানে একটা বলা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, দেন কম্পারিজন এন্ড লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, মেম্বারশিপ অপারেটর। এগুলার সম্পর্কে কি হচ্ছে যে এইগুলাকে কিন্তু আমরা কোনো অন্য পারপাজে ইউজ করতে পারি না। যে কাজে বলা হয়েছে সেই কাজেই ইউজ হবে, অন্য কোনো কাজে না। সো এখানে যদি আমরা কিছু দেখি অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে, এই অ্যারিথমেটিক অপারেটর গুলো হচ্ছে এগুলা: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। পার্সেন্টেজ মানে হচ্ছে রিমাইন্ডার বের করবে, অর্থাৎ ভাগশেষ বের করে দিবে। এটা এক্সাম্পলও দেখাবো। যেমন যদি এখানে x বাই y এটা দিলে কি হবে, আর x% y এটা দিলে কি হবে, দুটার মধ্যে পার্থক্য একটু পরে দেখাবো। তারপর হচ্ছে এইভাবে যদি আমি দুইবার যদি এই চিহ্নটা দেই, তখন ফ্লোর ডিভিশন হবে, অর্থাৎ সে ডিভিশন দ্যাট রেজাল্টস ইনটু হোল নাম্বার অ্যাডজাস্টেড টু দ্য লেফট ইন দ্য নাম্বার লাইন। এটার মানে কি, সে ইন্টিজার ডিভিশন করবে, ইন্টিজার মানে রেজাল্টটাকে সে ইন্টিজার ফেরত দিবে, আকারে ফেরত দিবে। আর এইভাবে যদি আমি লিখি, তখন এই ডাবল স্টার বা ডাবল অ্যাস্টেরিস্ক চিহ্ন, তার মানে হচ্ছে x টু দি পাওয়ার y, এইরকম ভাবে বোঝাবে। এটা তোমরা হয়তো বা অনেকে বিভিন্ন আগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করে আসছো। তারপরে একটু দেখানো, আমরা এবার একটু প্রোগ্রামটা ওপেন করি। যদিও প্রোগ্রামটা এখানেই আছে, ওভাবে না, শর্টকাট কমান্ডই দেই। এই প্রোগ্রাম এখানে আসলো। এখন ধরো এক্সাম্পল হিসেবে ধরে নিলাম x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 8। এটা যদি দেই তাহলে x ভাগ y রেজাল্ট কি আসবে? 0.375, এই ভ্যালুটা আসবে। আবার যদি আমি x% y এটা দিই তাহলে কি আসবে, কেউ বলতে পারবা? ভাগশেষ কি? এটা পার্সেন্ট চিহ্ন, পার্সেন্ট মানে হচ্ছে সে স্যার 2 ভাগশেষ হতে যেটা, পারে, এটার ভ্যালু কত হবে কেউ বলতে পারবা? স্যার 2 হবে কত? স্যার 2 2। আচ্ছা দেখি কত আসে। স্যার। এটা 0 আসার কথা, সরি 3 আসার কথা। কারণ হচ্ছে এখানে এটা 3 দুগুণে 6, তাহলে স্যার ভাগশেষ 2 তো হবে। ভাগ করতেছি কত, 8, 3 কে 8 দিয়ে ভাগ করা হচ্ছে, কিন্তু এটা তো পূর্ণ সংখ্যায় ভাগ হবে না। একটা ফোন দে তো, ক্যালকুলেটর ব্যবহার করি। ঠিক আছে, ক্যালকুলেটরে যদি দেখো তাহলে এই যে, ক্যালকুলেটর তাড়াতাড়ি। হ্যাঁ কেউ কিছু বলতেছো? আচ্ছা, তো এই এটার ক্ষেত্রে কি হবে, এই সংখ্যাটা কিন্তু
যেটা দিয়ে ভাগ করতেছি সেটা বড়, আর যেটাকে ভাগ করা হচ্ছে সেটা ছোট। সে কারণে এখানে এই ভ্যালুটা আসবে। তোমরা ভাগফলের নিয়মে যে যদি করো খাতায় কলমে, তাহলেও দেখবা যে ভাগশেষ আসবে 3। আবার যদি উল্টা করি, ধরো এক্স এর মান একটু চেঞ্জ করে দিই, এক্স এর মান ধরো দিলাম 8 এর চেয়ে বড় কোনো সংখ্যা দিলাম, ধরো 12 দিলাম। এখন 12 দেওয়ার পর যদি x% y করি, তাহলে কত আসবে? ভাগশেষ কত আসবে? স্যার এই ভাগশেষ তো হাতে হাতেই বের করার নিয়ম ছিল, কিন্তু মনে নাই তো স্যার, একটু বলবেন? আচ্ছা, এখানে যদি দেখো 12 কে 8 দিয়ে ভাগ করব, তাহলে কয়বার ভাগ যাবে? একবার ভাগ যাবে, ভাগফল হবে 1 পয়েন্ট সামথিং। ঠিক আছে? আর এখন 12 থেকে যেহেতু আমি ভাগ দিচ্ছি, যদি আমি এসে দেখাই তোমাদের ওয়ার্ড এসে, ফর এক্সাম্পল যদি এখানে আনি যে 8 ভাগ 12, এভাবে আমরা যদি করি, তাহলে সেটা কি আসবে? এখানে আমরা 8 লিখবো, আর এদিকে আমরা লিখবো 1 ভাগ, যদি এরপর যদি লিখি তাহলে কত আসবে? বিয়োগ করলে কত আসবে? 4 আসবে না? 4 হবে স্যার। 4টা কি? 4টা ভাগশেষ। 4টাই ভাগশেষ। তো এখন যদি আমরা এখানে দেই যে x% y, তাহলে এখানে দেখবা 4 আসছে। সো এটা হলো ভাগশেষ রিটার্ন। স্যার হচ্ছে 3, স্যার 3 ভাগ 8 স্যার আমি এর বলতে ভাগশেষ তো চাচ্ছি স্যার যে যদি 0 হয়। ক্যালকুলেটরে আমরা করি তাহলে রেজাল্টটা আসবে তো 1.5, ভাগফলটা আসবে 1.5। তো সেক্ষেত্রে আমরা 0.5 কে ওই যেহেতু 8 দিয়ে ভাগ করতেছিলাম, ওই 8 আর 0.5 গুণ করলে পারে এই ভাগশেষটা কত সেটা চলে আসে ডিরেক্টলি। হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারে বলতেছিলাম আর হ্যাঁ কি। হ্যাঁ, এভাবে হিসাব করতে পারো। আর জয় কি বলতেছিলা? আচ্ছা, আমি ওই ভাগটাও দেখাই দেই তোমাদের, যদি এরকম মনে হয় যে 3 দিয়ে করতে চাই। 3 এর ক্ষেত্রে কি হবে? জি স্যার। 3 এর স্যার ক্ষেত্রে যাবে না স্যার, যার জন্য একটা স্যার দশমিক আসবে। এই জায়গায় আসবে 0। হ্যাঁ, আর এইখানে কি কিছু আসবে? এখানে কিন্তু আমি পূর্ণ সংখ্যায় রাখতে চাচ্ছি, এখানে কিন্তু কোনো ভ্যালু আসবে না। সো এখানে অ্যাকচুয়ালি 0 ইনটু 8 কত আসে? 0 ইনটু 8 তো 0ই থাকে। ঠিক আছে? 0 ইনটু 8 জি কিন্তু স্যার। 0। সো এই জায়গায় অ্যাকচুয়ালি 3 মাইনাস 0 করলে 3। সো ভাগশেষ হচ্ছে 3, রেজাল্ট হচ্ছে 0। এরপর অবশ্যই আমি যদি এটাকে ওই দশমিকে নিতে চাই, তখন তো এখানে দশমিক দিয়ে আমি এটাকে 30 করতে পারি। 30 করলে এখানে কত আসবে? এখানে আসবে 4। 4 দিলে, সরি 4 না 3। 3 স্যার। 3 দিলে এখানে কত আসবে? 3 দিলে এখানে আমি দিতে পারবো 24। ওকে, এর পরের স্টেপে আমি এখন গেলাম না, এটা আমাদের দরকার নেই। 24 দিয়ে ভাগ করলে, সরি 24 তখন এটা 30 বিয়োগ 24, এখানে 6 আসবে। 6 এর পর আবার এখানে আমি ক্যালকুলেশন আরো করতে পারবো, ওটা আমাদের এখন দরকার নেই। মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের জাস্ট ওটা দেখানোর জন্য যে এইটা, এই পার্সেন্ট চিহ্নটা কি দেয়, কি ফেরত দেয়। এরপর আমরা দেখি এই যে এই চিহ্নটা, যদি আমরা এখন x এর ভ্যালু হচ্ছে 12, আর ওটা হচ্ছে এত, এটা অ্যাকচুয়ালি কত দিবে? যদি আমরা এটা ভাগ করি, আগে একটু ভাগফলটা দেখি কত আসে। ভাগফল আসতেছে 1.5, কারণ কি x এর মান 12 আর y এর মান 8। এখন যদি আমি x ফ্লোর ডিভিশন দেই, তাহলে কত আসে এটা দেখো, শুধু আসছে 1। কেন আসছে? ফ্লোর ডিভিশন মানে হলো সে ইন্টিজার ভ্যালুকে ফেরত দিবে, এর দশমিকের অংশটাকে বাদ দিয়ে দিবে। যদি এরকম এই চিহ্নটা আমরা দেই, তখন শুধু ইন্টিজার রেজাল্টটা ফেরত দিবে, এটা বাদ, দশমিকটা বাদ। আবার যদি এরকম করি x ডাবল, এরকম যদি দেই, তাহলে x স্কয়ার করে দিবে। x স্কয়ার কত হবে? 12 স্কয়ার মানে হচ্ছে 144। এই 144 চলে আসছে। এইগুলা হলো এই পাইথন অ্যারিথমেটিক অপারেটরের কাজ। এইগুলা তোমরা কি করবে? এগুলাই তোমাদের কিন্তু অলরেডি তোমাদের অ্যাসাইনমেন্টে এগুলাই দেওয়া। x প্লাস y কত আসে, x মাইনাস y কত আসে, এই 4টা কাজই দেওয়া হয়েছে আপাতত।
প্রথম এক্সপেরিমেন্ট, প্রথম অ্যাসাইনমেন্টে। আচ্ছা, পাইথন অপারেটর আরো আছে এখানে, যে এইগুলা আমরা এগুলা একসাথে সবগুলোকে দেখাচ্ছে। আমরা যদি এখানে দেখি যে এই অংশটা হচ্ছে উপরের প্রথম দুইটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক অপারেটর, সরি উপরের প্রথম তিনটা, যেটাকে এখানে বলার উদ্দেশ্য হচ্ছে ডিক্রিজিং অর্ডার অফ প্রিসিডেন্স। এটার মানে কি? এটার মানে হচ্ছে যদি কোনো ইকুয়েশনে অনেকগুলা থাকে তখন আগে কোনটা হবে পরে কোনটা হবে সেই জিনিসটা বলা। সবার আগে স্কোয়ার হবে, সরি সবার আগে এই পাওয়ারটা হবে x টু দি পাওয়ার সামথিং, তারপর মাল্টিপ্লিকেশন, দেন ডিভিশন, দেন ফ্লোর ডিভিশন, দেন মডুলাস, এই সিকোয়েন্সে হবে, দেন এডিশন, সাবট্রাকশন। তোমাদের একটা শব্দ মেবি তোমরা জানো, তারপরও আরেকবার একটু বলা। ইংলিশে একটা ম্যাথমেটিক্স এর জন্য একটা টার্ম আছে, একটা না দুইটা টার্ম আছে, সেই দুইটা টার্ম সম্পর্কে একটু তোমাদের বলা। একটা হচ্ছে BODMAS, আরেকটা হচ্ছে PEMDAS। এরকম এরকম শব্দ আছে, যদিও বাংলায় উচ্চারণ যদি করতে চাও তাহলে বদমাইশ হয়ে যাবে, বাট ইংলিশে মনে হচ্ছে বডম্যাস। বডম্যাস মানে হলো ব্র্যাকেট, অর্ডার, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, সংক্ষেপে এরপর লিখলাম অ্যাড বা এডিশন এন্ড সাবট্রাক্ট, এডিশন সাবট্রাকশন। সো বডম্যাস এর মিনিং হচ্ছে প্রথমে ব্র্যাকেটের অংশকে সে যাবে, ব্র্যাকেটের ভিতর থেকে, ব্র্যাকেট অনেক টাইপের আছে। ব্র্যাকেট কি কি আছে? ব্র্যাকেট হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, যেটাই থাকুক ব্র্যাকেট হলেই হইছে। তো প্রথমে ব্র্যাকেটের কাজ করবে, দেন অর্ডার, অর্ডার মানে হচ্ছে পাওয়ারের কাজ করবে, x টু দি পাওয়ার y, সেটা স্কোয়ার হোক, কিউব হোক, হোয়াটএভার হোক। দেন আসবে ডিভিশন, দেন মাল্টিপ্লিকেশনের কাজ, দেন এডিশন, দেন সাবট্রাকশন। এটা হচ্ছে বডম্যাসের রুল। কিন্তু বডম্যাসের কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমের জন্য পরবর্তীতে আসছে পেমদাস। পেমদাসও একই জিনিস, শুধু নাম একটু ডিফারেন্ট ভাবে বলা হচ্ছে। প্যারেনথেসিস, দেন এক্সপোনেনশিয়াল, এক্সপোনেন্ট লিখলাম, মাল্টিপ্লিকেশন, দেন ডিভিশন, দেন অ্যাড, দেন সাব। অর্থাৎ এখানে কি করা হলো, এখানে জাস্ট এই মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের সিকোয়েন্সটা উল্টা করা আছে, আর বাকি সব আগের মতোই আছে। প্যারেনথেসিস আর ব্র্যাকেট একই জিনিস, এক্সপোনেন্ট আর অর্ডার একই জিনিস, ডিভিশনটাকে পরে, মাল্টিপ্লিকেশনটাকে আগে আনা হয়েছে, আর বাকি সবগুলো আগের পজিশনেই আছে। এবং এটা নতুন নাম দেওয়া হলো পেমদাস, আলাদা করার জন্য নতুন নাম দেওয়া হয়েছে, এখানে পেমদাস নাম দেওয়া হলো। এবং এটাই বর্তমানে ইউজ করা হয় সব ক্ষেত্রে, সকল ক্ষেত্রে। কারণ হচ্ছে এখানে যখন এই সিস্টেমে কিছু ভুল আছে, ভুল রেজাল্ট চলে আসে। পেমডাসের ওইটা বুঝি নাই স্যার, ওই পুরাটা একটু যদি এক্সপ্লেনেশন দিতেন। পেমদাসের ক্ষেত্রে খেয়াল করো, এইখানে খেয়াল করো আর এখানে খেয়াল করো। মানে ফার্স্ট এরটাই প্রবলেম স্যার, এক্সপোনেন্ট তো হ্যাঁ, ওই যে ই এর ফাংশন, ওইটা মনে হয় সম্ভবত। না, এক্সপোনেন্ট আর অর্ডার একই জিনিস, ই টু দি পাওয়ার না। এক্সপোনেন্ট মানে কিন্তু ই টু দি পাওয়ার না, এক্সপোনেন্ট মানে হচ্ছে সামথিং টু দি পাওয়ার সামথিং, যে সেটা যেই পাওয়ারই হোক, ওটা কোনো ব্যাপার না। সো এইখানে এক্সপোনেন্ট বলতে অ্যাকচুয়ালি x টু দি পাওয়ার y, অর্ডারও x টু দি পাওয়ার y। ব্র্যাকেট আর প্যারেনথেসিস একই জিনিস, এই এই এইটাকে বলা হয়ে থাকে ব্র্যাকেট, আর এই থার্ডটাকে বলা হয়ে থাকে প্যারেনথেসিস। আর এটার নাম কি জানি ছিল, ব্রেস, এটার নাম হচ্ছে ব্রেস ইংলিশে। সো এটা হোয়াটএভার ডিজাইন যেটাই হোক, প্যারেনথেসিস আর ব্র্যাকেট একই কথা, সেটা ফার্স্ট ব্র্যাকেট হোক, সেকেন্ড ব্র্যাকেট হোক, থার্ড ব্র্যাকেট হোক। অর্ডার আর এক্সপোনেন্ট একই বিষয়। পাওয়ার x টু দি পাওয়ার y, 10 টু দি পাওয়ার 100 ও হতে পারে, আবার e টু দি পাওয়ার 2 ও হতে পারে। যেটাই বলি না কেন সবই অর্ডার অথবা এক্সপোনেন্ট।
শেষের দিকে যদি দেখি অ্যাড সাব অর্থাৎ সিকোয়েন্স সেম, শুধুমাত্র ডিভিশন আর মাল্টিপ্লিকেশনের সিকোয়েন্সটা চেঞ্জ করা হয়েছে। বডমাস রুলে আগে ডিভিশন দেন মাল্টিপ্লিকেশন, পেমদাস রুলে আগে মাল্টিপ্লিকেশন দেন ডিভিশন। এটা কিছু এক্সাম্পলও আছে, যদি তোমরা কোথাও সার্চ করে দেখো তাহলে পাবা যে প্রবলেমস অফ বডমাস, এই রুলের প্রবলেম কি, এরকম তোমরা দেখবা। কিন্তু পেমদাসে সেই প্রবলেমটা নাই, ওই প্রবলেমটা হয় না, একেবারে কারেক্ট এক্সাম্পল, কারেক্ট রেজাল্ট আসে। তো পাইথনে বা এবং বর্তমানে ম্যাক্সিমাম সিস্টেমেই পেমদাস সিস্টেমটা বা পেমদাস রুলটা ফলো করা হয়, আগে মাল্টিপ্লিকেশন দেন ডিভিশন, আর তারপর ফ্লোর ডিভিশন। এগুলা তো, এটাও তো ভাগ এক ধরনের, মডুলাসেও কিন্তু ভাগই হচ্ছে, ভাগ করে তারপর ভাগশেষটা ফেরত দিচ্ছে, সেজন্য ডিভিশনটা পরে রাখা হয়েছে। আগে মাল্টিপ্লিকেশন করবে দেন ডিভিশন বা হোয়াটএভার কাইন্ড অফ ডিভিশন হোক, তারপর অ্যাডিশন সাবট্রাকশন। এরপরে যদি প্রয়োজন মনে হয়, তখন যদি এরকম থাকে কোন ইকুয়েশন, একই ইকুয়েশনে অনেক কিছু আছে, তখন এই সিকোয়েন্স বাই সিকোয়েন্স এখানে যেরকম আছে সেই সিকোয়েন্সে আমাদেরকে যেতে হবে। এটাকে বলা হয়ে থাকে অর্ডার অফ প্রিসিডেন্স, অর্থাৎ এখানে যে বিভিন্ন ধরনের অপারেটর আছে, কোনটা আগে করবে কোনটা পরে করবে সেটার হিসাব নিকাশ এখানে দেওয়া আছে। লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে আগে নট করবে, দেন অর করবে, দেন এন্ড করবে যদি একসাথে সব থাকে। অ্যারিথমেটিক অপারেটরের কিছু এক্সাম্পল এখানে দেওয়া, সেই এক্সাম্পলটা আর গেলাম না, কারণ তোমরা অলরেডি দেখছো, আমি প্রথম দিকে দেখাইছি। এগুলা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, এটা রেজাল্ট আসবে এরকম। মানে যদি আমরা প্রোগ্রামটা এভাবে লিখি তখন রেজাল্ট আসবে এরকম। এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে ডট ফরম্যাট ইউজ করা হয়েছে, তো তোমরা তোমাদের সুবিধা মতো যে ফরম্যাট ইচ্ছা হয় ইউজ করতে পারো, ডট ফরম্যাট অথবা পাইথনের যে সিম্পল ফরম্যাটটা আছে সেটাও তোমরা ইউজ করতে পারো। এবার আসবো কম্পারিজন এন্ড লজিক্যাল অপারেটর। প্রথমটা হচ্ছে কম্পারিজন অপারেটর। কম্পারিজন মানে হচ্ছে দুইটা নাম্বার বা দুইটা এক্সপ্রেশনকে আমরা কম্পেয়ার করব, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার অর ইকুয়াল, লেস অর ইকুয়াল। এটা তো খুব কঠিন কিছু না। যেমন যদি এক্সাম্পল হিসেবে কিছু দেখাতে চাই, যেমন এক্স এবং ওয়াই, এক্স এর মান 12, ওয়াই এর মান 8, কোনটা বড়? যদি আমি এক্স লেস দেন ওয়াই দেই, রেজাল্ট কি আসতে পারে একটু বলতে পারবা? এক্স এর মান 12, ওয়াই এর মান 8, এটা আমি দিলাম এরকম এক্স লেস দেন ওয়াই, হোয়াট উইল বি দ্য রেজাল্ট? স্যার শুধু 8 দেখাবে? এটা হচ্ছে ফলস দেখাবে, কারণ হচ্ছে 12 তো 8 এর চেয়ে ছোট না। কম্পেয়ারের রেজাল্ট সব সময় ট্রু ফলসে আসবে। কম্পেয়ার যখনই করব, সেটা যাই কম্পেয়ার করি না কেন, অলওয়েজ ট্রু ফলসে আসবে কম্প্যারিজনের রেজাল্ট। এখানে দেখো, আমি ডিটেইলে বলি না, ইচ্ছা করেই একটু দেখার জন্য তোমাদের কোন আইডিয়া আছে কিনা। এখানে দেখো ট্রু ইফ লেফট অপারেন্ড ইজ গ্রেটার দ্যান দ্য রাইট, অর্থাৎ এটা যদি আমি লিখি, সরি আমি তো এটা লিখছিলাম, আমি যদি এটা লিখি, এটা যদি ট্রু হয় তাহলে ট্রু রেজাল্ট আসবে, ফলস হলে ফলস রেজাল্ট আসবে, এর বাইরে আর কোনো অ্যান্সার হবে না, হয় ট্রু নয় ফলস। অর্থাৎ 12 লেস দেন ওয়াই, এটা কি ট্রু? নো, এটা ফলস। আবার যদি বলি 12 গ্রেটার দেন ওয়াই, এটা কি ট্রু? ইয়েস, এটা ট্রু। এটাই এখানে আসবে, এর বাইরে আর কোনো অ্যান্সার নেই। যদি আমরা এখানে লিখি এক্স গ্রেটার দেন ওয়াই, দেন আসবে ট্রু। সো ট্রু আর ফলস, এটাই হচ্ছে অ্যান্সার। সো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমাদেরকে এটা ডিসিশন মেকিং এর জন্য আমরা আজকেই হয়তো যাব ইফ এলসে, না আজকে না, তোমাদের তো আরো ক্লাস আছে। ইফ এলসে যখন আমরা যাব, সেই ইফ এলস এর ক্ষেত্রে আমাদের এই ডিসিশন গুলা নিতে হয়, এটা কি ট্রু না ফলস, ট্রু ফলস এর উপর বেস করে কাজ করতে হয়। সো এই জন্য এই কম্পারিজন অপারেটর গুলা আমাদের প্রয়োজন পড়ে। অবশ্যই বলে রাখি যে এক্স আর ওয়াই এটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল বলি,
তোমাদের বোঝানোর জন্য সংক্ষিপ্ত আকারে দেয়া, কিন্তু এটার মানে কিন্তু এই না যে এটা অলওয়েজ এক্স আর ওয়াই হবে। এটা অনেক বড় একটা কিছুও থাকতে পারে। যদি আমি তোমাদের কিভাবে দেখাই, এখানেই আসি, কোন ইমেজে যদি যাই, ম্যাথমেটিক্স এর কিছু ইকুয়েশন যদি আমি বলি, ম্যাথমেটিক্স ইকুয়েশনস, ফর এক্সাম্পল ম্যাথমেটিক্স এর ইকুয়েশন কিছু যদি এরকম দেখানো হয়, এই যে এখানে অনেকগুলো ইকুয়েশন দেওয়া, এটা কিন্তু এইরকমও হতে পারে যে ধরো এখানে যদি আমরা, আমি বড় করে দেখাচ্ছি না, জাস্ট সিম্পল ভাবেই রাখতে চাচ্ছি, যে এখানে একটা এইচ আছে আর এখানে কে আছে, দুটার ইকুয়েশন কিন্তু ডিফারেন্ট, একটাতে কস একটাতে সাইন দিয়ে দেওয়া। তো এখন কথার কথা এরকম হতে পারে এইচ গ্রেটার দেন কে, যেখানে এইচ এর ইকুয়েশন হচ্ছে এটা, কে এর ইকুয়েশন হচ্ছে এটা, এরকম কিন্তু হতেই পারে। এমন কোনো জরুরি না যে h ইকুয়াল টু 12 k ইকুয়াল টু 18 হবে অলওয়েজ। একটা ইকুয়েশন হতে পারে, আমি h এর পরিবর্তে এমনও লিখতে পারি দিস ইকুয়েশন গ্রেটার দেন দিস ইকুয়েশন, ট্রু অর নট, ট্রু অর ফলস, এরকমও আমরা লিখতে পারি। সো এইগুলা হচ্ছে ওয়ান অফ দ্য এক্সাম্পলস। আরেকটা বিষয় হলো এখানে লজিক্যাল অপারেটর। এই লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে তিনটা অপারেটর আছে, এন্ড, অর, নট, এক্স এন্ড ওয়াই, ট্রু ইফ বোথ অপারেন্টস আর ট্রু। দুটাই যদি ট্রু হয় তাহলে এটার অ্যান্সার ট্রু হবে। এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে ওই তোমরা যে ডিজিটাল লজিক ডিজাইনে বা ডিজিটাল ইলেকট্রনিক্সে এন্ড গেট অর গেট পড়ে আসছো, সেটার লজিক অনুযায়ী কাজ করবে। যে এটার এক্স এন্ড ওয়াই যদি দেই তাহলে দুটাকেই ট্রু হতে হবে, দুটা ট্রু হলেই তাহলে ওভারঅল ট্রু আসবে, না হলে ফলস। এক্স অর ওয়াই এটার ক্ষেত্রে কি হবে, যে কোনো একটা ট্রু হলেই রেজাল্ট আসবে ট্রু, দুটাই যদি ফলস হয় তখনই শুধু ফলস আসবে, না হলে ফলস আসবে না। আর নট এক্স মানে হচ্ছে যদি এক্স এর মান ট্রু হয় নট এক্স এর মান ফলস হবে, এক্স এর মান ফলস হলে নট এক্স এর মান ট্রু হবে। এটা হচ্ছে কথা। এটা এক্সাম্পল গুলো আমরা দেখবো এখানে। যেমন এই যে 10 আর 12, আমি অলরেডি এক্সাম্পলটা দেখাই দিছি তোমাদের, তারপর আরেকবার এখানে লেখা, যেখানে 10 আর 12 দিয়ে এক্সাম্পল দেওয়া, যে x লেস দেন y, এটা কি ট্রু হবে? অফকোর্স ট্রু, কারণ 10 12 এর চেয়ে ছোট, এটা ট্রু। কিন্তু x গ্রেটার দেন y, এটা রেজাল্ট আসবে ফলস। x ইকুয়াল টু y, এটা ইম্পসিবল, এটাও ফলস। আর x নট ইকুয়াল টু y, অফকোর্স এটা ট্রু। আমরা দেখতেই পাচ্ছি যে দুইটা সমান না। লজিক্যাল অপারেটরের কিছু এক্সাম্পল যদি বলি, লজিক্যাল অপারেটর এখানে জাস্ট ট্রু আর ফলস দিয়ে আমরা দেখাচ্ছি, কিন্তু এটা নট নেসেসারি ট্রু আর ফলসই হবে, ডিফারেন্ট অ্যানসারও এখানে থাকতে পারে। ওটা প্র্যাকটিস করতে করতে তোমরা এটা আইডিয়া আসবে তোমাদের, যে এক্স এন্ড ওয়াই ইজ, এই দুটা যদি একটা ট্রু একটা ফলস, যদি আমি এন্ড করি কি হবে, আমি আগেও বলছি যদি দুটাই ট্রু হয় তাহলেই রেজাল্ট আসবে ট্রু এন্ড এর ক্ষেত্রে। কিন্তু এখানে কি হলো, একটা ট্রু একটা ফলস, তাহলে ওভার এন্ড করলে কি আসবে? ফলস আসবে। কারণ হচ্ছে এন্ড এর নিয়ম হচ্ছে দুটাকেই ট্রু হতে হবে। অর এর ক্ষেত্রে কি হবে? অর এর ক্ষেত্রে একটা ট্রু হলেই চলবে, বাকিগুলা যদি ফলস হয় অসুবিধা নাই। সো অর এর ক্ষেত্রে এরকম ভাবে যে এক্স অর ওয়াই ইজ ট্রু, অর এর রুলস। আর নট এক্স ইজ কি হবে? এক্স হচ্ছে ট্রু দেওয়া আছে, সো নট এক্স ইজ ফলস। সো এইগুলা হচ্ছে লজিক্যাল অপারেটর, এবং এগুলাও ওই ইফ এলস এর ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হয় বিভিন্ন, যখন আমরা প্র্যাকটিক্যাল দেখবো আরো ক্লিয়ার হবে বিষয়গুলা। যেমন এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে, যেমন যদি 3 লেস, সরি এটা তো
এটা তো তোমরা এমনি বুঝবা। এই জায়গায় আসো, 3 নাম্বার এক্সাম্পল, 9 গ্রেটার দেন 3, এটা কি ট্রু না ফলস? স্যার ট্রু স্যার। আর 5 লেস দেন 2, এটা কি ট্রু না ফলস? স্যার ফলস। তাহলে ওভারঅল এটা কি আসবে, এই 3 নম্বরটার জন্য রেজাল্ট কি আসবে? স্যার ট্রু হবে। হ্যাঁ, কারণ কি, যে এইখানে এই এক্সপ্রেশনটা এটা ট্রু আর এটা ফলস। অরের ক্ষেত্রে ট্রু ফলস কে স্যার অর করলে ট্রু ফলস আর ট্রু হবে। হ্যাঁ, একটা ট্রু হলেই ওভারঅল ট্রু। তো এই বিষয়গুলা তোমরা আরো দেখবা এখানে, এই যে রেজাল্ট এখানে অলরেডি দেওয়া আছে। আমি জাস্ট একটাই তোমাদের ব্যাখ্যা করে বললাম, এই ট্রু। বাকিগুলা কি হয়, নট 7 ইকুয়াল টু 6 ইকুয়াল টু ট্রু, এটা কিভাবে হয় এটার ব্যাখ্যা আমি দিয়ে দেই। যে 7 আর 6 এই দুটো তো সমান না, ডিফারেন্ট, কিন্তু আমি এখানে কম্পেয়ার করতেছি এই দুটো কি ইকুয়াল। 7 ইকুয়াল টু 6, ইজ ইট ট্রু অর ফলস? এটা তো ফলস। সো যদি ফলস কে আমি নট করি, নট ফলস মিন্স হচ্ছে ট্রু। সো এই ওভারঅল জিনিসটাকে আমি নট করলাম, তার মানে হচ্ছে এখানে ট্রু আসবে। কারো কোনো প্রবলেম হলে সাথে সাথে কোয়েশ্চেন করো, যদি বুঝতে না পারো। পরে দেখা যাবে তোমরা অ্যাসাইনমেন্ট ঠিকমতো করতে পারবে না, আর বলবা যে পড়তে পারিনি। পাইথন বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটরটা হলো এটা আরেকটা স্টাইল, যে দুইটার নাম, এখানে যে আমি এক্স এর ভ্যালু দিচ্ছি 10 আর 12 যে ভ্যালু, অথবা আমি যে এক্সাম্পল হিসেবে দিয়েছিলাম 12 আর 8, এটাকে এক বিটওয়াইজ অপারেটরে যেটা করবে, বিটওয়াইজ অপারেটর হচ্ছে এই 6টা। আমি ওয়ান বাই ওয়ান আসতেছি। এই 6টা অপারেটর যেটা করবে, সে বাইনারিতে ক্যালকুলেশন করবে। অর্থাৎ x ইকুয়াল টু 10 যদি থাকে, সেটাকে আগে বাইনারিতে কনভার্ট করবে। অলওয়েজ তো সবকিছু বাইনারিতেই ক্যালকুলেশন হচ্ছে, বিটওয়াইজ অপারেটর ডাইরেক্টলি বাইনারিতে ক্যালকুলেশন করে রেজাল্ট দেয়। সো এটাকে যদি আমরা বিটওয়াইজ অপারেটরকে যদি আমরা বাইনারি কনভার্সন করি, তখন দেখবো এরকম আসে। এবং বিট বাই বিট সে ক্যালকুলেশন করবে, অর্থাৎ y ইকুয়াল টু 4 যদি হয়, তাহলে এটার বাইনারি হচ্ছে এত। এখন x, এই এন্ড চিহ্ন যদি দেই, বিট ওয়াইজ এন্ড, এই বিট ওয়াইজ এন্ড যদি দেই, তখন কি হবে, সে বিট বাই বিট প্রত্যেকটাকে এন্ড করবে। এর আগে ছিল কিন্তু দুইটাকে আলাদা করে সে ট্রু আর ফলস কিনা সেটা দেখতেছে, ট্রু আর ফলস এর উপর বেস করে সে এন্ড অর নট করতেছে। বাট এখানে যে রেজাল্টটা আসবে, দুইটা এক্সপ্রেশন, সে ওই দুইটা এক্সপ্রেশনকে সে বাইনারিতে কনভার্ট করে করে প্রত্যেকটা বিট বাই বিট সে ক্যালকুলেশন করবে। যেমন এখানে খেয়াল করে দেখো, আমি এটা লিখে দেখাই, তাহলে তোমাদের হয়তো একটু ক্লিয়ার হবে, ঠিকভাবে ইজি হবে বুঝতে। যেমন x ইকুয়াল টু 10, এটার জন্য আসতেছে 0 0 0 0 1 0 1 0। তারপর হচ্ছে y ইকুয়াল টু 4, এটার জন্য আসতেছে 0 0 0 0 0 1 0 0। এখন এই যে এখানে আমরা যদি এটার ক্যালকুলেশন করতে যাই, তখন কি হবে রেজাল্টে, যদি x এন্ড y করি, তো এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে হবে বিট বাই বিট, অর্থাৎ এই বিট আর এই বিটকে এন্ড করে কি আসে সেটা বসাবে। আমরা শেষ থেকে না করে শুরু থেকে স্টার্ট করি। এখানে আমরা দেখতেছি যে 4টা 0, এদিকেও 4টা 0। তো এই বিট 0 আর 0 কে যদি আমরা এন্ড করি, তখন রেজাল্ট আসবে 0। আবার 0 আর 0 কে এন্ড করলাম, এখানেও আসবে 0। এই থার্ড 0 কে করলাম, সেটার জন্য 0। ফোর্থ 0, দুটাই 0 আছে, সে কারণে বলতেছি। এরপর কি হলো, 1 0 আছে, 1 0 এর জন্য কি আসবে, 0, এন্ড করলে 0 আসবে, এন্ড। 0 1 এর জন্য 0, 1 0 এর জন্য এই যে সপ্তম লাইন, সপ্তম কলাম, সপ্তম ডিজিট,
আর লাস্টেরটা এটার জন্য আসবে 0। সো এইটা ওভারঅল কি আসলো? ওভারঅল আসলো 0। সো এই জিনিসটাই এখানে দেখানো যে এই রেজাল্ট আসছে 0। যদি এখন আমি অর করি, অর এর চিহ্ন হচ্ছে এই চিহ্নটা, অর যদি করতে চাই বিট ওয়াইজ অর চিহ্ন হচ্ছে এটা। এখানে যদি ও আর লিখলে হবে না, এখানে আমি যদি এইরকম ভাবে ক্যালকুলেশন চাই যে রেজাল্ট কত আসে, তখন আমাকে এই ভ্যালুটা করতে হবে। কিন্তু যদি তুমি এখানে ফর এক্সাম্পল এক্স অর ওয়াই ওইটা লিখতা, তখন শুধু এখানে ট্রু অর ফলস আসবে, এর বাইরে আর কোনো কিছু আসবে না। কিন্তু এটা বিট ওয়াইজ যেটা, সে রেজাল্ট একটা ক্যালকুলেট করে দিবে। আমরা যদি এই ক্যালকুলেশনটা দেখতে যাই অর কিভাবে হলো, যদি আমরা এটাকেই যদি আমরা আবার অর করি, তো অর এর ক্ষেত্রে হবে এক্স অর ওয়াই। এটার জন্য কি কি আসবে? এটার জন্য আসবে, এখানে খেয়াল করো, 0 0 জন্য আসবে 0 অর করলে, এই 0 জন্য 0, এটার জন্য 0, এটার জন্য 0, আর কোনো ই নেই। 1 0 কে যদি আমি অর করি তখন আসবে 1, 0 1 কেও করলে আসবে 1, 1 0 কেও 1, 0 0 জন্য 0। তো ওভারঅল কি আসলো? ওভারঅল হচ্ছে 14। অথবা আমরা যদি এটা হচ্ছে ডেসিমালে কনভার্ট করে এটা 14 আসবে। সো এটাই এখানে এই জায়গায় দেয়া যে রেজাল্ট আসছে 14। বাকিগুলা আমি আর অত বললাম না, জাস্ট এখানে বলে রাখি যে XOR নট ও সেভাবে আসবে, XOR এর চিহ্ন হচ্ছে এটা। যদি আমি XOR এর কাজ করতে চাই তখন আমাকে এই কাজটা দিতে হবে। বিট ওয়াইজ রাইট শিফট, এটার মানে কি? এটার মানে হলো আমি যে এভাবে x দুইটা ডাবল গ্রেটার দিছি, গ্রেটার দেন দুইটার চিহ্ন দেয়া, এটার মানে হলো রাইট শিফট করবে 2 বিট করে, 2টা বিট সে রাইট শিফট করবে। অর্থাৎ এইখানে ভ্যালু আছে কত? এখানে ভ্যালু হচ্ছে 0 0 0 0 1 0 1 0। সো 2টা বিটকে সে ডান দিকে সরাই দিবে। রাইট শিফট মানে ডান দিকে সরানো। তো 2টা বিট যদি ডান দিকে সরাই তাহলে এইখানে কি হবে? এইদিকে 2টা বিট খালি হবে না? টোটাল তো 8টা বিট আছে। সো এই খালি বিটের জায়গায় 0 বসবে, আর 2টা বিট যদি বাদ যায় তখন ওভারঅল আসবে এইটা। এটা তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করে দেখো যে সামনের 2টা 0 অ্যাড হইছে এবং শেষ আর শেষের যে 2টা এই 1 0 আছে, এই 1 0টা বাদ পড়ে গেছে। এটা হচ্ছে রাইট শিফটের কাজ। আর লেফট শিফট হচ্ছে উল্টা, লেফট দিক থেকে 2টা সরবে, ফর এক্সাম্পল এখানে 2টা দেওয়া, 2টা এদিক থেকে বাদ যাবে, সামনে 2 এবং এইগুলা সবগুলা বাম দিকে সরতে থাকবে, 2 বার সরবে বা 2 বিট সরবে, এবং লাস্টে 2টা 0 অ্যাড হবে, যেটা এই 2টা 0 অ্যাড হলো, এবং এটাকে যদি আমরা এখন ডেসিমেলে কনভার্ট করি তখন আসবে 40। এটা ক্যালকুলেটরে 40 তোমরা পেয়ে যাবে। যদি এই ভ্যালুটা ক্যালকুলেটরে লেখো তখনই 40 ভ্যালুটা পেয়ে যাবা। তোমাদের পরীক্ষায় এরকম থাকতে পারে যে বিট ওয়াইজ লেফট শিফট করার পরে রেজাল্টটা কত আসে বের করে দেখাও, এরকম কোশ্চেন থাকতে পারে। এই কথাগুলো এই বলা আছে এখানে, আমি অলরেডি বলছি, সেটা আর গেলাম না। পাইথন ল্যাঙ্গুয়েজে এখানে স্পেশাল কিছু অপারেটরস আছে। সেই অপারেটরের মধ্যে একটা হচ্ছে আইডেন্টিটি অপারেটর। এই আইডেন্টিটি অপারেটরটা কি? আইডেন্টিটি অপারেটর হচ্ছে is and is not are the identity operators। এটার মানে কি? They are used to check if two values or variables are located on the same part of the memory। অর্থাৎ দুইটা একই জায়গায় আছে কিনা, একই লোকেশনে আছে কিনা। এটা আমাদের ফর এক্সাম্পল 2টা ভ্যারিয়েবল আছে, 2টা ভ্যারিয়েবলের অ্যাড্রেস কি সেম কিনা, এটা চেক করার জন্য এই is এবং is not ইউজ করা হয়ে থাকে। Two variables that are equal does not imply that they are identical। অবশ্যই যেটা 2টা ভ্যারিয়েবল
ফর এক্সাম্পল ধরো x এর মান 5, y এর মানও 5। এটার মানে কিন্তু এই না যে দুটার অ্যাড্রেসও সেম। আইডেন্টিক্যাল বলতে বোঝায় তার ভ্যালু এন্ড অ্যাড্রেস, অর্থাৎ অ্যাড্রেস বাস আর ডাটা বাসে যে ভ্যালুটা পাবো দুটো সেম ভ্যালু আসতে হবে। সো আইডেন্টিটি অপারেটর সে সমস্ত ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। আমাদের হয়তো খুব বেশি ইউজ করতে হবে না, কিন্তু এটা জানা রাখতে হবে, কারণ অ্যাডভান্স লেভেলে প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই ইজ অপারেটর গুলো ইউজ হয়, আইডেন্টিটি অপারেটরটা ইউজ হয়ে থাকে, ইজ এবং ইজ নট। আমরা হয়তো অ্যাডভান্স লেভেলের কোডিং তোমাদের আপাতত দেখাবো না, আগে সিম্পল গুলা বা বেসিক গুলো আমরা দেখব। এটা জাস্ট জানার জন্য আমরা এটা দেখালাম। যদি এক্সাম্পল হিসেবে দেয়া হয়, এক্সাম্পল হিসেবে যে খেয়াল করো যে x1 এর ভ্যালু 5, y1 এর ভ্যালু 5। এখন x1 আর y1 এর মধ্যে যদি এটা কি ট্রু অর ফলস, এটা যদি আমরা দেখতে চাই, সরি ট্রু অর ফলস বলতেছি, আইডেন্টিটি x1 ইজ নট y1, মানে x1 আর y1 সেম না, এটা কি ট্রু অর ফলস। সো এই জিনিসটা এখানে দেখাবে যে এটা অ্যাকচুয়ালি সেম, সেজন্য রেজাল্ট আসবে ফল, x1 ইজ y1, অর্থাৎ দুটার ভ্যালু অ্যাকচুয়ালি সেম। আবার x2 y2 এটার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট, এটা যদি আমরা দেখি, সো এটার ক্ষেত্রে যদিও এটা দুইটা ডিফারেন্ট লোকেশনে, কিন্তু এটা একই জিনিসকে ইন্ডিকেট করতেছে। বাট লিস্টের ক্ষেত্রে এটা হবে না। লিস্ট, টাপল, সেট এইগুলা টোটালি ডিফারেন্ট টাইপের ডাটা টাইপ, যে কারণে একেবারে টোটালি ডিফারেন্ট টাইপের ডাটা টাইপ হওয়ার কারণে দুটো ভ্যালু সেম, বাট এটা লোকেশন ডিফারেন্ট, আর এইগুলার লোকেশনও সেম, সেই কারণে এখানে ট্রু আসতেছে। এটা যদি আমি x1 ইজ y1 বলি তখন ট্রু আসবে, x2 ইজ y2 বলি তখনও ট্রু আসবে, কিন্তু লিস্ট আর ওগুলার জন্য এটা আসবে না, কারণ লিস্ট, টাপল, সেট, ডিকশনারি এগুলার জন্য অ্যাড্রেস ডিফারেন্ট হয়ে থাকে। যদি ভ্যালু সেম হতে পারে, ভিতরের ভ্যালু সেম হতে পারে, বাট অ্যাড্রেস ডিফারেন্ট, বাট উপরের গুলোর জন্য অ্যাড্রেস সেম, এই কারণেই ট্রু আসছে, আর নিচেরটার জন্য ফলস। আমরা অত ডিটেইলে যাব না, এই জন্য অত বেশি গেলাম না এখানে, আরো অনেক কথাবার্তা আছে আইডেন্টিটি অপারেটর নিয়ে। আরেকটা বিষয় আছে মেম্বারশিপ অপারেটর, এটা ফর এক্সাম্পল ইউজ হয়ে থাকে, এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এই যে এটা থেকে আমরা যদি দেখি তাহলে বোঝাতে ইজি হবে। যেমন দেখো মেম্বারশিপ অপারেটর হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইন আর নট ইন। এটা আমরা কি করব, x এর মান এত, y এর মান এত যদি হয়, h ভ্যালুটা, ক্যাপিটাল h ভ্যালুটা কি x এর মধ্যে আছে, এই যে x এর মধ্যে কিন্তু এটা আছে, সো ক্যাপিটাল H ইন x এটা ট্রু। কিন্তু যদি আমি বলি ক্যাপিটাল M ইন x, এরকম যদি বলতে যাই, m মানে ধরো ম্যাঙ্গোর m ইন x যদি বলি, তখন কিন্তু এটা ফলস আসবে, কারণ হচ্ছে m এখানে নাই। সো এই ইন এর কাজ হচ্ছে কাইন্ড অফ সেট রিলেটেড, সেটের যে কাজ, সেট অ্যালজেব্রাতে যেরকম ভাবে ইউজ হয়ে থাকে, যে অমুক জিনিস ওটাতে আছে কিনা, এই টাইপের জিনিসগুলো বোঝানোর জন্য হয়ে থাকে। আর একই রকম ভাবে উল্টোটা, 1 ইন y, 1 কি আছে এখানে, 1 অবশ্যই আছে, কিন্তু যদি আমি বলি a ইন y, কারণ এটা কিন্তু ডিকশনারি, y টা কিন্তু ডিকশনারি, এটা ফলস আসবে, কারণ হচ্ছে আমরা ভ্যালুকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারি না, আমরা কি ভ্যালু অথবা কি কে অথবা আইডি কে অ্যাক্সেস করতে পারি, ডিকশনারির আইডি বা কি কে আমরা অ্যাক্সেস করতে পারি, সেজন্য 1 ইন y, এটা আমরা দেখতেছি 1 এখানে আছে, সেটা ট্রু দেখাবে, কিন্তু a ইন y, a কিন্তু a নামে কোনো কি এখানে নাই, সে কারণে এটা ফলস দেখাবে। এগুলা এখানে এক্সপ্লেনেশন দেয়া। পাইথন অপারেটর মোটামুটি এই সমস্ত কিছুই, এটা আমরা এইটা তোমরা নিজেরা পড়বা। আমি স্যার ওই একটা জিনিস বুঝি নাই স্যার। বলো। স্যার ওই যে এ বললেন যে নাই, স্যার এই জিনিসটা একটু আবার তো দেখান স্যার।
এখানে এটা কি y হচ্ছে একটা ডিকশনারি, এখানেও যদি দেখো y হচ্ছে একটা y ইজ এ ডিকশনারি। ডিকশনারির সব সময় আমরা কি ভ্যালু অর্থাৎ এই যে আইডি ভ্যালু যেটা আছে 1 2 এটার মাধ্যমেই আমরা ওটার ভ্যালুকে পাই। সো এই যে এখানে কিন্তু আমরা এখানে অবশ্যই আমাদেরকে কি ভ্যালু সরি কি অথবা আইডি দিতে হবে, এখানে আমরা ডাইরেক্ট ভ্যালু দিতে পারি না। সো এই কারণেই এটা ফলস দেখাচ্ছে, কারণ এখানে এই y এর ক্ষেত্রে কি কিগুলা কোনগুলা 1 আর 2, বাট এ তো কোনো কি না। কি বলতে স্পেলিং এটা বাংলা কি আর ইংলিশ কি আবার একই সাথে হয়ে যায়, এজন্য তোমাদের বোঝাতে একটু প্রবলেম হতে পারে। যে কি মানে হচ্ছে চাবি, এই y নামক যে ডিকশনারি আছে এখানে দুইটা চাবি আছে 1 আর 2। কোয়েশ্চেন করা হচ্ছে 1 নম্বর চাবি কি y এ আছে? হ্যাঁ আছে। এ নামক চাবি কি y এ আছে? না, নাই। কারণ কি চাবি আছে দুইটা 1 আর 2, আইডি 1 আর 2 আইডি বাইরে। হ্যাঁ এ একটা ভ্যালু আছে কিন্তু এটা কোনো চাবি না বা কি না, সেই কারণে এটা ফলস স্যার রেজাল্ট। কিটা আইডেন্টিফাই কিভাবে করব যে এটা কি? প্রথম ভ্যালুটাই তো কি, ডিকশনারির নিয়ম অনুযায়ী প্রথমটাই তো কি। ডিকশনারির দুইটা পার্ট আছে, ডিকশনারির প্রত্যেকটা ভ্যারিয়েবলের, এটা তো আগের ক্লাসে গুলোও বলছি। ডিকশনারির দুইটা পার্ট হয়ে থাকে, সেটা ফার্স্টটা হচ্ছে কি, সেকেন্ডটা হচ্ছে ভ্যালু। এটা হতে পারে কি 1 ভ্যালু 1, কি 2 ভ্যালু 2, এরকম ভাবে থাকবে যতটা লাগে। এটা হচ্ছে ডিকশনারি স্টাইল। প্রথমটাই তো কি, প্রথম পার্টটাই কি। জি স্যার এখন বুঝতে পেরেছি। সো পাইথন অপারেটর মোটামুটি এখানে শেষ। ইফ স্টেটমেন্ট, এটা আমার ইচ্ছা ছিল আজ তোমাদের এটা নেক্সট ক্লাস, এটা আমরা যাব ইফ স্টেটমেন্টে। সো সো এই পর্যন্ত অপারেটর পর্যন্ত আমরা দেখলাম। এখন যেহেতু আমি তোমাদের বলছিলামও যে তোমাদের আজকের ক্লাসটা একটু বড় হবে আর পরের ক্লাসটা ছোট হবে, অর্থাৎ আজকে একটু 2 ঘন্টার মতো ক্লাস নিব আর পরের দিন 1 ঘন্টা ক্লাস, টোটাল 3 ঘন্টা ক্লাস হবে। সো এই পর্যন্ত অপারেটর নিয়ে আমরা অনেক কিছু দেখছি। এখন আমি তোমাদের একটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের এটা অ্যাসাইনমেন্ট হিসেবে সেকেন্ড অ্যাসাইনমেন্ট সেটা আমার দেওয়ার ছিল। আমি তোমাদের এটা লিখে দেখাই, একটু ওয়েট করো। ধরো এরকম একটা বিষয় আছে, সেটা হচ্ছে y equal to ax cube। এরকম একটা ইকুয়েশন আছে। যেখানে এটা স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারতেছো যে এ একটা কনস্ট্যান্ট, বি আরেকটা কনস্ট্যান্ট, সি আরেকটা কনস্ট্যান্ট। এখন এটার জন্য কি হবে, এক্স এর একটা ভ্যালু যদি নেই
তখন ওভারঅল ক্যালকুলেশন করে আমরা y এর ভ্যালু পাবো। সো তোমাদের যে এখন যে কাজটা হচ্ছে সেই কাজ হলো তোমরা অ্যাবাউট আরো আধা ঘন্টা সময় বাকি, এইটার একটা ইমপ্লিমেন্ট করে আমাকে দেখাবা, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আমাকে মেসেঞ্জারে দেখাবা। এটা সেটা তুমি ল্যাপটপ দিয়ে করো বা ই দিয়ে করো বা যেভাবে করো। স্যার কোশ্চেনটা স্যার আরেকবার বলে ভালো হতো। কোয়েশ্চেন হচ্ছে ইমপ্লিমেন্ট দিস ইকুয়েশন ইন পাইথন। এই ইকুয়েশনটা ইমপ্লিমেন্ট করো ইন পাইথন, যেখানে আমি এ বি সি হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, এই কনস্ট্যান্ট ভ্যালুটা তোমরা ডিসাইড করবা, আর এক্স এর ভ্যালু তুমি ইনপুট নিয়ে ওয়াই এর ভ্যালু ক্যালকুলেশন করে প্রিন্ট আউট করে দেখাবা। এটা হচ্ছে আজকের ক্লাস ওয়ার্ক। অবশ্যই প্রত্যেকটা ক্লাস ওয়ার্কের এবং অ্যাসাইনমেন্টের মিনিমাম মার্কস হচ্ছে 10, এবং ওটাকে পরবর্তীতে আমি কিভাবে ক্যালকুলেশন করব ওটা হতে পারে তোমাদের ক্লাস টেস্টের ভ্যালু, এটা তোমাদের ক্লাস টেস্টের মতোই। আজকের ক্লাস ওয়ার্ক মানে হচ্ছে ক্লাস টেস্টের মতো। ক্লাস টেস্টের গুলো আলাদা করে আমি আলাদাভাবে বলে দিব না যে অমুক দিন ক্লাস টেস্ট হবে। অনেকগুলো ক্লাস টেস্ট হবে, সবগুলো নিয়ে একবারে ই করা হবে। সো এইটা আধা ঘন্টা সময়, 2:30টার মধ্যে এটা আমাকে এটা দেখাবা। যার শেষ হয়ে যাবে সে চলে যেতে পারবে।